তুমি একদম আমাকে একটুখানি ভোগেরটা দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ঠিক গণেশ পুজোর আগের দিন, শনিবার দিন করেছিলাম গণেশ পুজো। আর গণেশ পুজোর আগে যেসব জোগাড় করতে হয় সেগুলোর জন্য কিন্তু আগের দিনই বেরিয়ে পড়েছিলাম। আমরা শেফিল্ডের একদম সিটি সেন্টারের কাছে থাকি, আর আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু দুটো ইন্ডিয়ান স্টোর আছে। এর বেশি কোনো ইন্ডিয়ান স্টোর আছে বলে আমার এখনও অবধি জানা নেই। একটা হচ্ছে দুর্গা স্টোর্স আর একটা হচ্ছে আম্মা স্টোর্স। তো দুর্গা স্টোর্সটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে, কিন্তু আম্মাটা কিন্তু তাও কিছুটা তুলনামূলকভাবে কাছে বললেই হবে। তো আমাদের যখনই কিছু ঠাকুরের জিনিস বা ইন্ডিয়ান কোনো খাবার দাবার কিনতে হয় আমরা কিন্তু এখানেও চলে আসি। শুধু ঠাকুরের জিনিস বললে ভুল হবে, মাঝে মধ্যে কিন্তু দেশ থেকে প্রচুর মিষ্টিও এদেশে আসে। যেমন হলদিরামের লাড্ডু, হলদিরামের কাজু বরফি, আবার হাতে বানানোর লাড্ডু এদেশে আসে। আর এখানে না এরকম প্যাকেট করে পুজোর কিট পাওয়া যায়। যেমন এই গণেশ পুজোর কিট, সত্যনারায়ণ পুজোর কিট, আবার কখনো কখনো কারোর বাড়িতে যদি কোনো রকম যজ্ঞ হয় সেই যজ্ঞেরও কিট পাওয়া যায়। আর এখন যেহেতু গণেশ পুজো হয়েছে তার জন্য আগে থেকে কিন্তু গণেশ ঠাকুরকে সাজানোর প্রচুর জিনিসই এখানে চলে এসেছে। তো আমার এত কিছু জিনিস লাগবে না, আমার যেটুকু জিনিস লাগবে আমি সেটাই নিয়ে যাব এখান থেকে। দেশ থেকে আবার এদেশে গণেশের মূর্তিও আসে। অনেকে তো গণেশের মূর্তি দিয়ে পুজো করে, কিন্তু আমাদের বাড়িতে একটা ছোট্ট গণেশের মূর্তি আছে। আমি যতবারই প্রবাসে এসেছি এই মূর্তিটা নিয়েই আমি এখানে পুজো করেছি, তাই আলাদা করে কখনো কোনো মূর্তি কেনার কথা ভাবতে পারিনি। আর এখানে দেখো যে মূর্তিগুলো এসেছে তোমাদের এক্ষুনি বলছিলাম, কোনোটা 20 পাউন্ড, কোনোটা 10 পাউন্ড, কোনোটা 17 পাউন্ড, এরকম বিভিন্ন শেপের মূর্তির এক এক রকম দাম ছিল। আজ 7ই সেপ্টেম্বর, এখন প্রায় সকাল 6টার মতো বাজে। বাইরে কিন্তু একটুও আলো বেরোয়নি, কিন্তু আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, কারণ আমি এবারে ঠিক করেছি দেশের যে তিথি আছে সেই তিথি অনুযায়ী আমি পুজো করব। এবারে খুব তাড়াতাড়ি 7ই সেপ্টেম্বরে চতুর্থী ছেড়ে গেছিল, তাই জন্য আমাকে সকাল সকাল উঠেই আগে গণেশকে সাজিয়ে বাল্যভোগ দিয়ে আমাকে ওদিকে ভোগের রান্নার আয়োজন করতে চলে যেতে হয়েছিল। আর এদিকে যেহেতু আমার ভোগের রান্না করতে একটু সময় লাগবে, তাই ভাবলাম গণেশকে বসিয়ে দিই আর একটা লাড্ডু খেতে দিই। গণেশ তাড়াতাড়ি লাড্ডুটা খেতে থাক আর আমি ততক্ষণে ভোগটাও রান্না করে নেব। দেশের সময় হচ্ছে দুপুর 1টা 25, আর এদেশের সময় হচ্ছে প্রায় 8টা 55। তো এর মাঝখানেই কিন্তু আমাকে ভোগটা ঠাকুরকে নিবেদন করে দিতে হবে। এক একজন মানুষের কিন্তু এক এক রকম নিয়ম, যে যেরকম নিয়ম করে মনে শান্তি পায় সে সেরকম নিয়মই করে। কিন্তু আমি প্রত্যেকবার যে 3টে জিনিস সবসময় গণেশের জন্য আনি সেটা হচ্ছে পান পাতা, দুব্ব, আর তার সাথে একটা পৈতে। আর অবশ্যই গণেশকে যখন আমি স্নান করে বসাই গঙ্গা জল দিয়ে, তখন একটা চন্দন আর হলুদের টিপ লাগাই। এই নিয়মটাই আমি আগাগোড়াই পালন করে এসেছি আর এটাই আমি করে চলেছি। আর আমার কাছে না এবারে সেরকম ফুল ছিল না, বলতে গেলে এবারে সেরকম ফুল আমি পাইও নি। এখন যেহেতু ঠান্ডা পড়ছে সবসময় কিন্তু মনের মতো ফুলও পাওয়া যায় না, তাই এবারে আমি ওই দোকানটা থেকে কিছু নকল ফুল কিনে এনেছিলাম আর ভেবেছিলাম যে নকল ফুল দিয়ে সাজাবো। আর দেশ থেকে আসার সময় কিছু ফুল আমি কিনে এনেছিলাম, যেগুলো মাথার খোপাতে লাগানোর জন্য, যেমন সামনে এই দুটো ফুল আর গণেশকে যে মালার মতো যে ফুলটা পরানো হয়েছিল সেগুলো। কিন্তু সেগুলো দেখলাম আমার খোপায় লাগানোই আর হয়নি, তাই ভাবলাম এটার শুভ সূচনা গণেশকে দিয়েই করা হোক।
প্রত্যেকবার গণেশের জন্য যে লাড্ডুটা আনি সেটা একটা আলাদা দোকান থেকে আনি, আর এবারে যে লাড্ডুটা এনেছি সেটাও কিন্তু একটা অন্য আলাদা দোকান থেকে এনেছি। প্রত্যেকবারে আনি নাফিস বলে একটা পাকিস্তানি মিষ্টির দোকান থেকে, কিন্তু এবারে এনেছি একটা দেশের দোকান থেকে। জানি না কেমন হবে, তবে হ্যাঁ, ঠাকুরকে ভোগ দেওয়ার পর যখন আমরা খাবো অবশ্যই জানতে পারবো। দেখে তো ভালোই মনে হচ্ছিল। আর গণেশের ভোগ তো লাড্ডু আর মোদক ছাড়া একদমই অসম্পূর্ণ, কিন্তু মোদক যেহেতু এখানে জোগাড় করতে পারিনি, আর আমি খুব একটা ভালো মতো মোদক বানাতেও পারি না, তাই জন্য ভাবলাম যে ভোগের জন্য লাড্ডুটাই শ্রেয়। ঠাকুরকে ওদিকে একটা লাড্ডু ভোগ দিয়ে চলে এলাম রান্না করতে। আমার কাছে কিন্তু ঠাকুরের বাসন খুবই সীমিত। বেশিরভাগই ঠাকুরের বাসন আমি বন্ধুর কাছ থেকেই নিয়ে আসি যখন আমার ঠাকুরের ভোগ রান্না করতে হয়। ওর কাছে ঠাকুরের প্রচুর বাসন, কারণ ও কিন্তু খুব ঘন ঘনই ঠাকুরের ভোগ রান্না করে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি পায়েস। সবার প্রথমে ভাবছি পায়েসটা নামিয়ে নেব, তারপর একে একে সব নামিয়ে নেব, কারণ এদিকে আবার সময়ও হয়ে আসছে। খুব বেশি দেরি করলে একদমই হবে না। এদেশে এসে আমি দেখেছি এই গোবিন্দভোগ চালটা কিন্তু এক একটা দোকানে এক এক রকম নামে বিক্রি হয়। প্রথমবার যখন আমি এই চালটা কিনি তখন আমি একটা পাকিস্তানি দোকান থেকে কিনেছিলাম। সেই দোকানে এই চালটা বিক্রি হচ্ছিল জিরা সাম্বা রাইস বলে। আবার যখন আস্তে আস্তে অন্যান্য ইন্ডিয়ান দোকানগুলোর সাথে পরিচয় হলো, সেখানে গিয়ে আবার দেখছি এই চালগুলো আলাদা নামে বিক্রি হচ্ছে। বাংলাদেশি দোকানগুলোতে এখানে যখনই আমরা বাজার করতে গেছি আমরা দেখেছি এই রকম চালের আবার দুটো প্রকার থাকে, হয়তো আতপ চাল, গোবিন্দভোগ চাল, এই দুটোকে আলাদা নামে ওখানে বিক্রি হয়। একটা হচ্ছে বলে সুগন্ধি চিনি গুঁড়া চাল, আরেকটা বলে কালিজিরা চাল। আমি সত্যি বলতে দুটোর মধ্যে খুব একটা তফাৎ খুঁজে পাইনি। হয়তো যারা চাল বিক্রেতা তারা নিশ্চয়ই জানে এর তফাৎ কী, তাই জন্যই হয়তো আলাদা আলাদা করে বিক্রি করে। তবে আমরা যতবারই পায়েস বা খিচুড়ি করতে চাই তখনই কিন্তু আমরা এই চালটাই নিয়ে আসি। পায়েসটাকে পাশের বার্নারে সরিয়ে এইদিকে ভাবছি খিচুড়িটা বসিয়ে দিই, কারণ একে একে সব রান্না কিন্তু আমাকে আবার তাড়াতাড়ি নামিয়ে দিতে হবে। এখনও দেখছি 7টা বাজতে যায়, বাইরে কিন্তু আলো সেরমভাবে ফোটেইনি, আর শুভ আদ্রন্ত রাত ভেবে এখনও সেরমভাবেই ঘুম দিচ্ছে। বরাবরই ছোট থেকে মাকে দেখে এসেছি খুবই নিয়ম নিষ্ঠা করে পুজো করত। আর এই গণেশ পুজো আসলে তো আমাদের বাড়িতে যেন একটা উৎসব লেগে যেত। গণেশ ঠাকুর কেনা, আগে থেকে দোকানে গিয়ে তার সমস্ত জিনিস কেনা, এটার একটা আলাদাই আনন্দ ছিল। মা টানা 11 দিন পালন করে এবং এক এক দিন ঠাকুরকে এক এক রকম ভোগও বানিয়ে দেয়। সে দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। আর টানা 11 দিন কিন্তু মা নিরামিষ খেত। আমরা হয়তো সেই গণেশ পুজোর দিনটাই খেতাম, কিন্তু মা টানা 11 দিন খেত। মা এখনও কিন্তু ওইভাবেই পালন করে আসছে, কিন্তু আমি কিন্তু 3 দিন করি, সেটা 11 দিন করতে পারি না। সত্যি কথা বলতে আমার মনে হয় যে যেরকম পারে তার সেরকমভাবেই করা উচিত। আজ বাড়িতে আমার 2 বন্ধুকে ডেকেছিলাম। তাদের আসতে আসতে হয়তো একটু বেলাই হয়ে যাবে। আর যেহেতু আমাকে গণেশকে খুব তাড়াতাড়ি ভোগ দিতে হবে, তাই জন্য আমি এদিকে বেশ তাড়াহুড়ো করছিলাম। আমরা যখনই কোনো রকম অনুষ্ঠান করি বা কিছুর আয়োজন করি তখন কিন্তু আমরা এই 3 পরিবার মিলেই সবসময় করি। তাই যে কোনো অনুষ্ঠানেতেই কিন্তু এই 3টে পরিবার ছাড়া অনুষ্ঠানটা একদমই অসম্পূর্ণ। খিচুড়িটা হয়ে গেছে, ওদিকে শুধু ভাজা, আলুর দম আর চাটনি বাকি। পায়েস তো প্রথমেই করে দিয়েছি। এদিকে প্রায় 8টা 20 মতো বাজে। আশা করি ঠিক সময়ের মধ্যে ভোগটা রান্নাটা শেষ করতে পারবো।
সকাল থেকে এত অন্ধকার অন্ধকার কেন এবার বুঝতে পারলাম। আজ সারাদিনই ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে বৃষ্টি হবে। ব্যাস, যদি বৃষ্টি থাকে তাহলে তো অবশ্যই চারিদিক কুয়াশাচ্ছন্ন থাকবে আর সব সময় এরকম অন্ধকার অন্ধকার থাকবে। সত্যি আজকের দিনটা একটু ওয়েদারটা ঠিক থাকতে পারলো না। আর হয়তো দিন 15-র মধ্যে বেশ ভালো মতো ঠান্ডা পড়ে যাবে। এখনই কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। ব্যাস, এই যে ঠান্ডাটা পড়বে, এরপরে মার্চের শেষে আমরা দেখতে পাবো আস্তে আস্তে করে একটু করে ওয়েদারটা ঠিক হচ্ছে। নইলে সবসময় এরকম বৃষ্টি, অন্ধকার, কুয়াশা, ব্যাস এইভাবেই এখন এই কটা মাস আমাদেরকে এখানে থাকতে হবে। বাহ, লাড্ডুগুলো বেশ ভালো তো বেশ। দূরে পাহাড়ের ওপরের বাড়িগুলো কিন্তু কুয়াশায় ঢেকে আছে। আর ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আর এই বৃষ্টিটা সারাদিন থাকবে। এই আবহাওয়াটা এখনই এরকম লাগছে, আর কিছুক্ষণ পর তো চারিদিকটা পুরো ধোয়া ধোয়া হয়ে যাবে। যাকে সময়ের মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবারে একটু স্বস্তির নিঃশ্বাস। ভেবেছিলাম আজ একটা শাড়িই পরবো, তারপর কি মনে হলো এই কুর্তিটাই পরে নিলাম। এটা এবারে মা বাবারা বাড়ি থেকেই নিয়ে এসেছিল। আসলে দ্রোণ খেয়ে নিল বলে আমি ভাবলাম হয়তো তাহলে ঠিকই আছে। ওই জন্য আমি তোমাকে একবার খেয়ে দেখতে বললাম, তুমি একবার এক বন্ধু চলে এসেছে, বাকি শুধু আরেক বন্ধু আসার। আর এদিকে সকাল সকাল এটাকে পাঞ্জাবি পরিয়ে রেখেছিলাম, আর এখন এমন অবস্থা করেছে পাঞ্জাবিটার বলার নয়। আমি যাই না মার্কসটার মধ্যে পাজল কিনতে গেছিলাম সেই 9টার সময় প্রসাদ করেছি সব। তুমি আমার কোনটা দিচ্ছ, এটা কি খিচুড়িতে 1 চামচ দেবে? এই তোমাদের কি লুচি লাগবে? আমার নিচে কিন্তু লুচি আছে ভোগের, নিয়ে আসবো, নিয়ে চলে আসি না আমি। তুমি একদম আমাকে একটুখানি ভোগেরটা দাও, তারপরে এই কোয়েল বলছে ও নাকি খাচ্ছে স্যুপ। ব্যাস, আরেক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। ওরা চলে আসাতে এদিকে আমি একটু খাবারগুলো বেড়ে দিচ্ছি। প্রথমে ঠাকুরকে যে ভোগ দিয়েছিলাম সেই খিচুড়িগুলো অল্প করে দিচ্ছি, আর যেটা বাড়িতে বানিয়েছিলাম সেটাও পাশে দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক বছরই ভোগ রান্না করি, তো আমি এটা দেখেছি ভোগের রান্না কিন্তু একটা আলাদা স্বাদ হয়। যেহেতু ভোগের রান্না একটা ভালো মনে করা হয়, তাই জন্য মনে হয় যেন ভোগের রান্নার একটা আলাদাই স্বাদ হয়। সবাইকে মোটামুটি দেওয়া শেষ, এবার আমিও বসে পড়ি খেতে। এবার একটু বন্ধুদের সাথে বসে আড্ডা চলুক। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।